আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। দুই শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনায় খুন হন ইবি শিক্ষিকা। বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে ভিডিওতে আপত্তিকর মন্তব্য, হাসনাতের দুঃখ প্রকাশ। ডাক্তার শফিকুর রহমানের দাবি, চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সর্বশেষ থাকছে জামালপুর সীমান্তে ২২,০০০ ভারতীয় রুপিসহ আটক দুই। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। ২৪ জুলাই অগস্টে আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, মানে রাজনীতিতে ফেরা আসার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে দলটি, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবেলা করতে চান তারা। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বললেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এটা দেখবে। আমরা জোর জবরদস্তি করে এটা থামাতে যাব না। আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাইব না। যারা একটু কম শক্তিধর তাদের ওপরে দোষটা পড়ে না, অপরাধ না করলেও শক্তিধর যারা তাদের ওপর দোষ পড়ে। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবেলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, আইনের যে পরিবর্তন, এই যে অধ্যাদেশ, এগুলো হলো সমাজের উপরের কাঠামো। এই কাঠামোর পরিবর্তন নাগরিকরে ছুঁইতে পারে না। নাগরিকরা ছুঁইতে পায় তাদের চাহিদা যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। জুলাই পরবর্তী সমাজে মানুষ কি পেল সেটা দিয়ে তারা মূল্যায়ন করবে জুলাই তাদের জীবনে কি প্রভাব ফেলেছে। এটাকে বলে সামাজিকরণ। রাজনীতি বিশ্লেষক দিলারা চৌধুরী বলেছেন, এসব ঘটনা তো মানুষ ডিজিটাল মাধ্যমে দেখেছে, সাথে যারা মারা গেছেন তারা আত্মীয় স্বজন রাস্তায় আসছে, কান্নাকাটি করছে। এগুলোতে মানুষের মন অন্যদিকে চলে যায়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার ব্যবস্থা শেষ না করেই আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে আমার মনে হয় না। বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসেবে দেখতে চায়। নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও তারা না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার কিছু নেই। ২৪ আগস্ট সরকার পতনের পর থেকে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একটি বক্তব্য দেখা গেলেও দেশের মাটিতে তাদের কাউকে দেখা যায়নি এখনও। মামলার অভিযোগ, দুই শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনায় খুন হন ইবি শিক্ষিকা। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দফতরে শিক্ষক আসমা সাদিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন তার স্বামী। এতে ঘটনার সময় তার অফিস কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কর্মচারী ফজলুর রহমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া আসমার সহকর্মী ২ শিক্ষক ও এক সহকারী রেজিস্ট্রারকেও আসামি করা হয়। মামলায় আসামি করা ২ শিক্ষক হলেন সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। শ্যাম সুন্দর আগে আসমা সাদিয়ার বিভাগের সভাপতি ছিলেন। অপর আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাস উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার। কিছুদিন আগে সমাজ কল্যাণ বিভাগ থেকে তাকে সেখানে বদলি করা হয়।
বুধবার ৪ মার্চ দিবাগত রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ওই মামলা করেন আসমার স্বামী মুহা ইমতিয়াজ সুলতান। এজাহারে তিনি অভিযোগ করেন ওই ২ শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনা ও নির্দেশে কর্মচারী ফজলুর রহমান আসমা সাদিয়াকে হত্যা করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা রয়েছে, তবে সংখ্যা উল্লেখ করা হয়নি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অবস ফাইসাল মাহমুদ। তিনি বলেন, মামলায় ৪ জনের আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের ধরতে ও আইনি পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে। মামলায় বাদী উল্লেখ করেছেন ২০১৮ সালে ফজলুর রহমান সমাজ কল্যাণ বিভাগের বিভাগীয় তহবিল থেকে অফিস সহায়ক পদে নিয়োগ পান। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আসমা সাদিয়া বিভাগের সভাপতি হন। আগের সভাপতি শ্যামসুন্দর তার সময়ের বিভাগের আয়-ব্যয়ের হিসাব আসমাকে বুঝিয়ে দেননি। সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার আসমা সাদিয়াকে বলেন, তারা যেভাবে বলবেন এবং কাগজ সামনে ধরবেন সেখানে তাকে শুধু স্বাক্ষর করতে হবে। সে সময় আসমা বিভাগের টাকা স্বচ্ছতার ভিত্তিতে খরচ ও অপব্যবহার করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন থেকেই আসমার সঙ্গে বিশ্বজিৎ ও শ্যামসুন্দরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। ফজলুসহ ৩ জন মিলে বিভাগের অর্থ আত্মসাৎ ও অপব্যবহার করতেন। আসমাকে বিভিন্ন সময়ে ফজলুর অসহযোগিতা ও হেনস্থা করতে থাকে। এরপর শিক্ষক হাবিবুর রহমানের সামনে আসমাকে ফজলুর অপমানজনক শব্দ ও অশালীন আচরণ করেন, কিন্তু হাবিবুর কোনো প্রতিবাদ করেননি। আরও বলা হয়, এসব ঘটনা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রোকসানা মিলিকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন আসমা। এ নিয়ে ডিনের নির্দেশে বিভাগের সভাও হয়েছিল। এক পর্যায়ে কয়েক মাস আগে ডিনের নির্দেশে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভাগীয় সভাপতিকে অসহযোগিতা করায় ফজলুরকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক হাবিবুর। তিনি ফজলুরকে পুনরায় সমাজ কল্যাণ বিভাগে আনতে আসমাকে চ্যালেঞ্জ ছোড়েন। অন্যদিকে বিভাগের অর্থ তছরূপের ঘটনায় বিশ্বজিৎকে গত ১৮ ফেব্রুয়ারি বদলি করা হয়। এরপর থেকে আসমাকে সবাই মিলে হত্যার পরিকল্পনা করতে থাকেন। ২ শিক্ষক ও এক কর্মকর্তার সরাসরি প্ররোচনায় এবং নির্দেশনায় ফজলুর ধারালো ছুরি নিয়ে আসমার অফিস কক্ষে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেন এবং হত্যা করেন। বিশ্ববিদ্যালয়ের এসব ঘটনা প্রায়ই স্বামীকে সাদিয়া জানাতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে ফজলুর রহমান সাড়া দেন। পুলিশ ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে ডাকলে সাড়া দিচ্ছেন, চোখ মেলে তাকাচ্ছেন, কিছু জানতে চাইলে কলম দিয়ে লিখতে পারছেন। রাতেই পুলিশের কর্মকর্তারা ২ পাতার লিখিত বক্তব্য নিয়ে গেছেন। লিখিত বক্তব্যে ফজলুর জানিয়েছেন, বিভাগীয় প্রধান সাদিয়া তাকে ফজলুর বদলি করায় এবং বেতন বন্ধ করে দেওয়ায় তার মনে ক্ষোভ তৈরি হয়। জীবন নিয়ে হতাশায় ভুগতে থাকেন। দীর্ঘ ৮-৯ বছর যে বিভাগে থেকেছেন সেখান থেকে তাকে বদলি করা এবং বেতন না দেওয়ায় তীব্র ক্ষোভ মনে দেখা দেয়। এ থেকেই ফজলুর হত্যার পরিকল্পনা করেন। এ বিষয়ে সহকারী অধ্যাপক শ্যামসুন্দর সরকার বলেন, আমাদের এক সহকর্মী মারা গেছেন। এটা নিয়ে আমরা খুবই শোকাহত। তার সঙ্গে আমাদের এমন কোনো খারাপ সম্পর্ক ছিল না যে আমরা হত্যার নির্দেশদাতা। বিষয়টি তদন্তাধীন। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একজন মানুষ স্বজনহারা হয়েছেন। আমরা তো শিক্ষক, কখনো মানুষকে হত্যা করতে পারি? আসমা সাদিয়ার জানাজায় শিক্ষক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি বলেন, আমি একজন মানুষ হিসাবে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যদি আমি নিজেও এর সঙ্গে জড়িত থাকি তাহলে আমি নিজেরও শাস্তি চাই। আসমা সাদিয়া রুনাকে উদ্ধারের পর বুধবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়েছিলেন হাবিবুর। উল্লেখ্য, গত বুধবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দফতরে উপরিপরি ছুরি কাঁধে সমাজ কল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ৩৫ বছর নিহত হন। একই সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে ওই কক্ষ থেকে ৩৫ বছর গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার আসমার লাশ কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে ভিডিওতে আপত্তিকর মন্তব্য, হাসনাতের দুঃখ প্রকাশ। এবার বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই কাজটি করা একদমই উচিত হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিজ্ঞাও করেন তিনি। বৃহস্পতিবার ৫ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা
এক পোস্টে তিনি এমনটা জানান। হাসনাত লিখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ভিডিওর বিষয়ে বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্ষমা চেয়ে হাসনাত বলেন, ভিডিওটির জন্য আমি নিঃস্বার্থ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। হাসনাত আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদ উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন শিশুকে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, মির্জা আব্বাস কি? উত্তরে এই শিশুটি করে, মির্জা আব্বাস চাঁদাবাজ। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই এ বিষয়ে দুঃখ প্রকাশ করলেন এনসিপির এই নেতা। ডাক্তার শফিকুর রহমানের দাবি, চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান। শুক্রবার ৬ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। জামায়াত আমির তার পোস্টে বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। সঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনার মাঝে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাবি করেন, চুক্তির আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সাথে কথা হয়েছিল এবং তাদের থেকে সম্মতি দেওয়া হয়। এই চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান ভূমিকায় ছিলেন ডাক্তার খলিলুর রহমান। রাজনৈতিক দলের সম্মতি দেওয়া নিয়ে তার দাবির পর শুক্রবার জামায়াতের তরফে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হল। জামালপুর সীমান্তে ২২,০০০ ভারতীয় রুপিসহ আটক ২। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ঔষধ ও ২২,০০০ ভারতীয় রুপি উদ্ধার হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ৬ মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে কর্নেল হাসানুর রহমান। আটকরা হলেন শিপন মিয়া ও আব্দুস সামাদ। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রমনা গ্রামে। বিজিবি জানায়, বৃহস্পতিবার ৫ মার্চ দিবাগত রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা। অভিযানে ভারতীয় ২২,০০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এ সময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আব্দুস সামাদ নামে ২ ব্যক্তিকে আটক করে। আটককৃতদের কাছ থেকে রুপি ছাড়াও ভারতীয় ১৮ পিস ঔষধ, মোবাইল, পান ও মশলা জব্দ করা হয়েছে। আটকদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করেছেন। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে অভিযান অব্যাহতভাবে চলবে।